নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। আমি বারবার একটা কথা বলতাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে মোহাম্মদ ইউনূসের শেষ দিনটা হবে অত্যন্ত করুণ। মনে করুন, আমি বিভিন্ন ভিডিওতে বারবার এই একটা কথাই উচ্চারণ করেছি যে শেষ দিনটা অত্যন্ত করুণ হবে। 18 মাস ধরে যে মানুষটা দেশ শাসন করলো, যে চূড়ান্ত একটা মানে এ নিয়ে মানে উচ্ছ্বাস নিয়ে, আবেগ নিয়ে এবং জনসমর্থন নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন নোবেল জয়ী আমাদের স্যার, এখন আমি তাকে স্যার বলি, ইউনূস স্যার বলি না, স্যার যে পা রেখেছিলেন, পা রাখার পরেতে তিনি যখন 18 মাস বাদে গেলেন, দেশটা ধ্বংসস্তূপে পরিণত হলো। কারখানা ধ্বংস করে দিলেন, মব সন্ত্রাস সৃষ্টি করলেন, দেশে অরাজকতা, খুন ডাকাতি, নিরপরাধদের জেলে ভরা, কিছু বাদ রাখেননি। একবার বিচারবিহীন মামলা, দেশের অবৈধ সমস্ত চুক্তি করা, বন্দর তুলে দেওয়া, এবং শেষ পর্যন্ত যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটি দিয়ে গেলেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ফল বাংলাদেশের মানুষকে কতদিন যে ভুগতে হবে তার কোনো ইয়ত্তা নেই। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যা যা আছে, কৃষি নির্ভর একটা দেশ, সেখানে 1350-এর ওপর বস্তু এখানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া জিরো ট্যারিফে ঢুকবে, এবং বাংলাদেশ থেকে যে সমস্ত বস্তু যাবে সেগুলো জিরো ট্যারিফে যাবে। শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো রকমে সন্তুষ্ট করে যদি ক্ষমতায় টিকে থাকা যায়। উনি জামাতকে আনার অনেক চেষ্টা করেছিলেন, যদি জামাত আসে তাহলে পরে তিনি রাষ্ট্রপতি হবেন। একটা খায়ে শোনার মধ্যে ছিল। যেদিনকে নির্বাচন যেদিনকে হলো, সেদিনকে একেবারে ধেই ধেই করে গৌরাঙ্গের মতো নাচতে নাচতে তিনি ঈদের উৎসব পালন করেছিলেন। তারপরে যখন ফল বেরোতে আরম্ভ করলো, তারপর থেকে আর মোহাম্মদ ইউনূসকে দেখা গেল না। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার ছিল তার যমুনা ছাড়ার শেষ দিন। সেই শেষ দিনে রাত না কাটিয়েই গভীর রাতে তিনি দেশ ছাড়লেন। এখন দেশ ছাড়ার একটা ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। ওটা আগের ভিডিও না পরের ভিডিও আমি জানি না, কিন্তু 18 মাস যে লোকটা, যাকে প্রথম লোকে বলতো স্যার আপনার 1000 বছর হায়াত হোক, শেষে লেখা বন্ধ হয়ে গেছিল। আমি বলেছিলাম সবকিছুই আস্তে আস্তে বন্ধ হবে। এখন তার একটা গান স্যালুট জুটল না, একটা ফুলের মালা জুটল না, কেউ করমর্দন করলো না, কোনো টিভি ক্যামেরা তাকে ফলো করলো না। তিনি সম্পূর্ণ একাকী, নিঃসঙ্গ, মাথা নিচু করে বাংলাদেশ থেকে ধীরে তড়িৎ গতিতে পালিয়ে গেলেন। কারণ উনি জানতেন উনি যে অপরাধ উনি করেছেন, এবং জামাত ক্ষমতায় আসেনি, বিএনপি এসছে, কালক্ষেপ যদি হয় তাহলে ওনার জেল তো অবধারিত, আর জেল যদি হয় তাহলে পরে ভারতবর্ষ
তাকে ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বে না। কারণ তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী প্রথম আর কি শর্ত ছিল, ইউনূসকে হটাও এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রাজনীতিতে তার অবস্থান পাকা করো। তিনি ভোটে লড়বেন, জিতলেন কি জিতলেন না সেটা পরের কথা। এখানেও অনেক খেলা আছে। এই যে খলিলুর রহমান, তাকে ইনক্লুড করা, এই নিয়ে অনেক রকম ধোঁয়াশা রয়েছে, অনেকে অনেক কথা বলছেন। আমি এই নিয়ে এখন কোনো কথা বলবো না, কারণ এটা ওই কথা বলার সঠিক সময় নয়। আমি পরে এই ব্যাপার বলবো, কারণ এখানে আন্তর্জাতিক অনেক খেলা লুকিয়ে রয়েছে। এখন সেটা বলার সময়, আমি যদি বলি তাহলে অনেক কিছু ইকুয়েশন পাল্টে যেতে পারে, কিন্তু আমি পুরোটাই জানি। এমন নয় যে আমি জানি না, আমি পুরোটাই, যখন সবাই আলোচনা করেন আমি স্মিত হাসি যে হ্যাঁ তোমরা আলোচনা করো, কিন্তু আসল কাজ তোমরা ধরতে পারবে না। এই যে 18 মাস ধরে আপনারা যে বলতেন যে ভারত কিছুই করছে না, ভারত কিছুই করছে না, ভারত যেটা করেছে সেটা হচ্ছে পেছন দিক দিয়ে খেলেছে, সামনের দিক দিয়ে খেলেনি। পেছন দিক দিয়ে খেলে গণেশকে 18 মাসে উল্টে দিয়েছে। এ প্রসঙ্গে পরে আসবো যে এখন বাংলাদেশি হিন্দুদের জন্য একটা বড় রকমের চমক আসছে। এখনো সেটা মানে পুরোপুরি ঠিক হয়নি, তাই এ নিয়ে আমি সাধারণ মানুষকে ভুল বার্তা দিতে চাই না। আগে ঠিকঠাক হোক, তখন আমি বলবো যে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতবর্ষ কি ভাবছে। একটা আপদ বিদায় হয়েছে, চোরের মতো বিদায় হয়েছে। এইবার যিনি বাইরে আছেন তাকে ভেতরে প্রতিস্থাপন করা, এবং বাংলাদেশি হিন্দুদের যারা রয়েছেন, যারা অত্যাচারিত নিপীড়িত যারা এখনো রয়েছেন, তাদেরকে একটা কি করে বের করে আনা বা ওখানে তাদেরকে স্থিতিশীলতা এনে দেওয়া, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে। এখন সে ব্যাপারে কিছুটা কাজও এগিয়েছে। এখন ভারতবর্ষ যখন ভাবে, ভারতবর্ষ কিন্তু করে দেখায়। মোদিজি শুধু শুধু মানে এ করেন না, মানে বলেন না, কথা বলেন না। এই যে গত কালকে ট্রাম্প একটা ভাষণ দিলেন, ওই বোর্ড অফ পিস শাহবাজ শরীফকে উনি ডেকে নিয়ে গিয়েছেন। সে তো চাকর বাকর চললো। প্রথমে কথা হয়েছিল কি 4টে জেট পড়েছে, তারপরেতে 6টা হলো, তারপরেতে 8টা হলো, এখন এক লাফে 11টা জেট পড়ে গেছে। জেট খুব দামি, উনি আর কথা বলেননি, 11টা জেট পড়ে গেছে। 11টা জেট পড়ার পর তারপরে দেখেছে একটা দেশ দেখেছে তার তো খুব অবস্থা খারাপ। এখন খুব অবস্থা খারাপ হলে কি হবে, তাহলে যুদ্ধ থামাতে হবে। তাই ট্রাম্প বাবুকে, মালিককে তাই অনুরোধ করা হয়েছিল আপনি যুদ্ধ থামান। তাই তিনি 52 বার বলে ফেললেন আমি যুদ্ধ থামিয়েছি। এই সমস্ত কাণ্ড হচ্ছে কেন জানেন? হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে তিনি 6 স্কোয়াড্রন F-35 বিক্রি করার চেষ্টা করেছিলেন মোদিজিকে, বন্ধু ফন্ধু বলে ফোন টোন করে একবারে মোদিজিও তার সমস্ত জবাব দিয়েছেন। দেওয়ার পর আসল কাজটি করে দিয়েছেন, 114টি রাফেল কিনে নিয়েছেন, চুক্তি করে নিয়েছেন ফ্রান্সের সঙ্গে। আর যেদিনকে চুক্তি হলো তার পরের দিনই উনি এই বাক্যটি ছেড়ে দিলেন যে আমাদের ভারতবর্ষ 11টা জেট আমাদের পড়ে গেছে, যদিও একটা জেটেরও পাখা পর্যন্ত ভাঙা দেখানো যায়নি। তাই এই
বাংলাদেশের আমাদের মোহাম্মদ ইউনূস তিনি চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত উনি ট্রাম্পের সঙ্গে সখ্যতা বজায় রেখে যদি জামাতকে ক্ষমতায় এনে কোনো রকমে তাহলে উনি যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাই তিনি উদ্বাহু হয়ে নেচেছিলেন এবং ওই এগ্রিমেন্টটা করে বাংলাদেশকে পুরো আমেরিকার কলোনি বানিয়ে দিয়েছেন। এবার এই যে অবস্থার সৃষ্টি হলো, এখন কৃষি ক্ষেত্র থেকে সমস্ত মাল, দুধ থেকে কৃষি ক্ষেত্রের সমস্ত মাল দাম করে দেবে আপনাদের দেশে। আপনাদের দেশের চাষিগুলোর কি হবে? ক্ষেত খামারি যারা করছেন, মুরগি পালন করছেন, যারা হাঁস পালন করছেন, তাদের কি হবে? যারা দুগ্ধ গোপালন করছেন, যারা দুধের ব্যবসা করেন, তাদের কি হবে? উনি তো দুধও পাঠাবেন, তাহলে তার না খেয়ে মরার মতো অবস্থা করে দিলেন উনি। যাওয়ার আগে শেষ বাঁশটুকু দিয়ে গেলেন। এখন এই বাঁশ এখন সামলাতে গেলে তারেক রহমান বুঝতে পেরেছেন একমাত্র ভারতবর্ষ ছাড়া গতি নেই। এই বাঁশ থেকে বের করতে পারে কিন্তু একমাত্র ভারতবর্ষ এবং একমাত্র ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষের সঙ্গে তিনি সুসম্পর্ক রাখার একটা চেষ্টা করে যাচ্ছেন। যদিও তার বক্তৃতায়, তার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় তেমন কোনো বার্তা ছিল না, কিন্তু আমাদের কূটনৈতিক মহলে যে কথা চালাচালি হচ্ছে সেখানে কিন্তু তিনি ভারতবর্ষের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে দিয়েছেন এবং মোদিজির কাছে বলেছেন বাংলাদেশ চালাতে গেলে যা যা সমর্থন দরকার আপনাকে সেই সেই সমর্থনগুলো করতে হবে। মোদিজিও বলেছেন ঠিক আছে, আমি সেই সমর্থনই করব। কিন্তু কিছু কিছু জায়গায় একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। একটা মিলন ট্রাভেলার নাকি একটা আমাদের দেশে এখন ঘুরে বেড়াচ্ছে, সে বলছে খুব শীঘ্রই নাকি আমাদের ভিসাগুলো চালু হয়ে যাবে। ভিসা চালু হবে খুব সীমিতভাবে এবং খুব অল্প দেখে। তাদের সমাজ মাধ্যমের সমস্ত ডকুমেন্ট পরীক্ষা করার পর অনেক লেট হবে। তারপর, কারণ এই শয়তানদের মতো, যেটাকে একটা ফেরানো হলো, এরকম শয়তানদের মতো আরো শয়তান এখানে ঢোকার জন্য বসে আছে। তাদের কাউকে ভারতবর্ষ ঢুকতে দেবে না এবং কড়া নজর থাকবে। এখানে আমাদের যে সমস্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে না আমাদের ভারতবর্ষের বর্ডারে, সেখানে এখন আমাদের ওই এটিএস এর লোকজন থাকবে এবং এনআইএ এর লোকজন থাকবেন। তারা সমস্ত অ্যাপারেটাস নিয়ে গিয়ে তারা সমস্ত সমাজ মাধ্যমে তাদের স্ট্যাটাস পরীক্ষা করবেন। তারা গত 10 বছরের মধ্যে কে কি ভারত বিরোধী স্লোগান দিয়েছেন, ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন, সেই সমস্ত দেখে তারপরেতে তার ভিসা হবে। আর যদি দেখা যায় যে ভিসার কাগজ পড়ার পরেতে তার ওখানে ওইটা পাওয়া গেছে, সেখানে একেবারে স্ট্যাম্প ধাব্বা মেরে দেওয়া হবে, নো এন্ট্রি ফর এভার ইন বাংলাদেশ, ভারতবর্ষ, ইন্ডিয়া। তার মানে একেবারে ভারতবর্ষে যদি একদম সন্নিকট যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের সঙ্গে যদি আপনার যোগাযোগ না থাকে, আপনি যদি সেই রাষ্ট্রেই যদি না যেতে পারেন, তাহলে অন্য দেশ আপনাকে ভিসা দেবে কেন? আপনাকে তো প্রশ্ন করবে। আপনার সব থেকে কাছে হচ্ছে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ, সেই আপনার ভিসার বইটাকে রিজেক্ট করে দিয়েছে, লাল ধাব্বা মেরে দিয়েছে। তাহলে আপনাকে আমরা ভিসা দেবো কেন? সুতরাং অন্য কোথাও তারা ভিসা পাবেন না, তারা এই ভারতবর্ষের মধ্যেই থাকবেন। আর যত শীঘ্র সম্ভব এই বিদেশ সফরগুলো সেরে নিয়ে এর মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আওয়ামী লীগের অফিসগুলো খুলছে। এবার আওয়ামী লীগ বেরোবে, তাদের কাজকর্ম শুরু হবে। শেখ হাসিনা দেশে ফিরবেন, তিনি রাজনৈতিক এতে অংশগ্রহণ করবেন, করে তারপরে দেখবেন একটা রাজনৈতিক স্থিতিশীলতা এসছে, তারপরে একটা ভোট হবে। কিন্তু তার আগে যেটা হবে
সেটা হচ্ছে যখনই শেখ হাসিনা আসার মুহূর্ত তৈরি হবে, সেই মুহূর্তে দেখবেন জামাত এবং আপনাদের এনসিপি মিলে একটা দাঙ্গা শুরু করবে। তবে এর মধ্যে যদি আওয়ামী লীগ যদি মাঠে নেমে পড়ে, এই চ্যাংড়া আর দামাতগুলো তো বেদম প্রহার খাবে, বেদম প্রহার খাবে। তো যাই হোক, স্যারের নিঃশব্দে গমন আমার ওই কথাটা মনে পড়িয়ে দিল যে আমি বারবার বলেছিলাম ওনার অন্তিম দিন কিন্তু অত্যন্ত করুণ হবে। আমার কথা আপনারা বলেন কিছুই মেলে না, কিছুই মেলে না, একেবারে হাতে গরম প্রমাণ পেয়ে গেলেন আমার কথা মেলে কি মেলে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।